Good morning, everybody. Welcome to join our online class in Chittagong Polytechnic Institute. আমি প্রথম পরিচয় দিচ্ছি, আমি উজ্জ্বলকান্তি চক্রবর্তী, জুনিয়র ইন্সট্রাক্টর। আমি আজকে পড়াবো কেমিস্ট্রি। আমি সাবজেক্ট কোড লিখে দিচ্ছি। আমার নাম উজ্জ্বলকান্তি চক্রবর্তী, জুনিয়র ইন্সট্রাক্টর। আমার মোবাইল নাম্বারটাও আছে 01718401133। সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913। আমি কি কি বই প্রয়োজন? মাধ্যমিক, রসায়নবিদ্যা প্রথম পত্র, ডক্টর সরোজ কান্তি সিং হাজারি, অধ্যাপক হারাধন। অথবা একটা বই আছে অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনী, উচ্চ মাধ্যমিক, রসায়নবিদ্যা প্রথম পত্র। দুটা বই আছে, যে কোনো একটা বই থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফলো করলে হবে। প্রথম বইটা হলো উচ্চ মাধ্যমিক রসায়নবিদ্যা প্রথম পত্র, রাইটার হলো ডক্টর সরোজ কান্তি সিং হাজারি, অধ্যাপক হারাধন নাগ। দ্বিতীয় বইটা হলো অক্ষরপত্র প্রকাশনী, উচ্চ মাধ্যমিক রসায়নবিদ্যা প্রথম পত্র। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এগুলো লিখতে পারছো। তোমরা 9 10 যে কেমিস্ট্রি পরীক্ষা দিছো, ওখানে এমসিকিউ টাইপ ছিল, এসএ টাইপ ছিল, কিন্তু এখানে পরীক্ষা হবে একটু ভিন্ন টাইপের। এখানে সব কিছু লিখিত। এখানে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। বোর্ড ফাইনাল এক্সাম হবে 90 মার্কের। প্র্যাকটিক্যাল এক্সাম হবে 50 মার্কের। এরপর আছে ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট, ক্লাস মিড এক্সাম। এই সবগুলো
সবগুলো মিলে হবে 60 মার্কের পরীক্ষা। টোটাল তোমাদের 200 মার্ক। এখানে আবার দুটো অংশ আছে, 25 মার্ক কন্টিনিউয়াস, 25 হলো প্র্যাকটিক্যাল ফাইনাল। এখানে কমপক্ষে 2টা ক্লাস টেস্ট এবং 2টা কুইজ টেস্ট ক্লাস চলাকালীন সময় তোমাদেরকে দিতে হবে, আর মাঝখানে তোমাদের মিড টার্ম এক্সামটা হয়ে যাবে। এখানেও দুটো ভাগ আছে, 30 প্লাস 30। ফাইনাল এক্সাম হবে তোমাদের 90 মার্কের, এটা বোর্ড কোশ্চেন হবে, সেখানে আবার বিভিন্ন ভাগ আছে। ক বিভাগ হলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন। এখানে 10টা আনসার করতে হবে, প্রত্যেকটা 2 করে। সংক্ষিপ্ত হলো খ বিভাগ, এখানেও 10টা, প্রত্যেকটা 3 করে, টোটাল 30 মার্ক। গ বিভাগ হলো রচনামূলক, এখানে 5টা, প্রত্যেকটা 8 করে। এ হলো তোমাদের টোটাল 90 মার্কের বোর্ড ফাইনাল পরীক্ষার হিসাব। এখানে কোনো এমসিকিউটার কোশ্চেন হবে না, সবগুলো কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। শুধু রচনামূলক কোশ্চেনে একটা বিকল্প কোশ্চেন অনেক সময় থাকে। আর এখানে 10টা থেকে 10টা আনসার করতে হবে, এখানেও 10টা থেকে 10টা তোমাদেরকে আনসার করতে হবে। এখানে কোনো বিকল্প কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেনে কোনো বিকল্প কোশ্চেন থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে নবম দশম শ্রেণীতে কেমিস্ট্রির অনেক কিছুই জেনে ফেলছো, এগুলো আবার এখানে শুধু পুনরালোচনা হবে। আজকের ক্লাসে শুধু এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সবকিছু হলো, আমরা যা দেখতেছি সবকিছুই পদার্থ। পদার্থের মধ্যে আবার 3টা ভাগ আছে। পদার্থের মোট 3টা ভাগ, এগুলো তোমরা অনেক আগে জেনে আসছো। একটা হলো মিশ্র পদার্থ, আর একটা হলো যৌগিক পদার্থ, আর একটা হলো মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলো? যেগুলোকে বিশ্লেষণ করলে শুধু ওই পদার্থের গুণাগুণ পাওয়া যাবে, অন্য কোনো পদার্থের গুণাগুণ এখানে থাকবে না। যেমন অক্সিজেন, এটা একটা মৌলিক পদার্থ, এটাকে যখন বিশ্লেষণ করবে শুধু অক্সিজেনের অণুগুলোই পাবে। এখানে শুধু অক্সিজেনের প্রথমে কি পাবে? অণু পাবে, তারপর কি পাবে? পরমাণু পাবে, তারপর পাবে স্থায়ী এবং অস্থায়ী মৌলিক কণিকা। তাহলে মৌলিক পদার্থ কোনগুলো? যেগুলোকে বিশ্লেষণ করলে শুধু ওই পদার্থের গুণাগুণ পাওয়া যাবে, অন্য কোনো পদার্থের এখানে ধর্ম বা গুণ আসবে না।
যেমন অক্সিজেন একটা মৌলিক পদার্থ, সেটাকে যখন বাংবে তখন শুধু অক্সিজেন অণুগুলোই পাবো, এখানে হাইড্রোজেন বা নাইট্রোজেন অণু আসবে না। আর যৌগিক পদার্থ কোনটা? একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ তৈরি হবে সেটা হবে যৌগিক পদার্থ। যেমন কার্বন ডাই অক্সাইড একটা কি যৌগিক পদার্থ, পানি একটা কি যৌগিক পদার্থ, হলো পানি, আর এটা হলো কি কার্বন ডাই অক্সাইড। এগুলো হলো কি যৌগিক পদার্থ। এটার মধ্যে কার্বন আছে, অক্সিজেন আছে। কার্বন হলো একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড অণু তৈরি, সেজন্য কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ। অনুরূপভাবে পানির মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই দুটো মৌলিক পদার্থের সমন্বয়ে পানি সৃষ্টি হয়, সেজন্য পানি একটা যৌগিক পদার্থ। আর মিশ্র পদার্থ হবে কোনগুলো? এখানে থাকবে একাধিক মৌলিক এবং যৌগিক পদার্থ, যেমন বায়ু। বায়ুর মধ্যে কি আছে? নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে সামান্য পরিমাণে, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে। সেজন্য বায়ুটা হলো কি বায়ুটা হলো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ আছে, আবার একাধিক যৌগিক পদার্থ আছে। তাহলে পদার্থ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা পেয়ে গেছে। পদার্থ তিন ধরনের, একটা হলো মৌলিক পদার্থ, আরেকটা হলো যৌগিক পদার্থ, আরেকটা হলো মিশ্র পদার্থ। আবার পদার্থের বিভিন্ন অবস্থা আছে। পদার্থের কয়টা অবস্থা? এক নম্বর হলো কঠিন, দুই নম্বর হলো তরল, তিন নম্বর হলো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এগুলো হলো পদার্থের প্রকারভেদ, আর এগুলো হলো পদার্থের অবস্থা। তবে আরেকটা অবস্থা আছে যেটাকে বলা হয় পদার্থের প্লাজমা অবস্থা। তাহলে পদার্থের প্রকারভেদ পেয়েছি, তিন ধরনের পদার্থ আছে। আবার এই তিন প্রকার পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে, কঠিন থাকতে পারে, তরল থাকতে পারে, বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। আবার আরেকটা অবস্থা হলো প্লাজমা, এটার মধ্যে কি থাকতে পারে? কঠিন এবং তরল একসাথে সহ অবস্থান করতে পারে, অথবা তরল এবং বাষ্প একসাথে সহ অবস্থান করতে পারে। তখন এই অবস্থাগুলোকে বলা হয় প্লাজমা অবস্থা। পদার্থের অবস্থাগুলোকে বলা হয় প্লাজমা। তাহলে পদার্থ কত অবস্থায় থাকতে পারে? সাধারণত তিন অবস্থায়। একটা বিশেষ অবস্থা হলো সেটা হলো প্লাজমা। আমরা যে তিন প্রকার পদার্থ পেয়েছি, মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ, সেগুলো কত অবস্থায় থাকতে পারে? চার অবস্থায় থাকতে পারে। কিছু পদার্থ থাকবে কঠিন অবস্থায়, কিছু থাকবে তরল অবস্থায়, আর কিছু পদার্থ থাকবে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়, আর কিছু পদার্থ থাকবে প্লাজমা অবস্থায়। এখন কঠিন পদার্থ কোনগুলো? যেগুলোর মধ্যে অণুগুলো খুব
কাছাকাছি থাকবে, এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম এবং এগুলো ভাঙতে গেলে প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে, তাপমাত্রা অনেক বেশি প্রয়োগ করতে হবে। সেগুলো হলো কঠিন পদার্থ। সাধারণত অধিকাংশ ধাতুগুলো কঠিন পদার্থের অন্তর্ভুক্ত। তরল হলো কি, তখন কঠিন পদার্থের অণুগুলো দূরত্ব একটু বৃদ্ধি পেতে শুরু করে। যখন কঠিন পদার্থের তাপ প্রয়োগ করা হয় তখন অণুগুলো আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি করে, ফলে তাদের আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায় এবং তাদের আন্তঃআণবিক যে আকর্ষণ বল সেটাও কমে যায়, ফলে কঠিন পদার্থ আস্তে আস্তে তরলে পরিণত হয়। আর বায়বীয় পদার্থ কোনগুলো? তরল পদার্থ যখন আরো তাপ প্রয়োগ করব তখন অণুগুলো দূরত্ব আরো বেশি পাবে এবং আকর্ষণ বল অত্যন্ত দুর্বল হয়ে যাবে, তখন তরল পদার্থ বায়বীয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। আর প্লাজমা হলো কোনগুলো? এখন দেখবে শীতকালে নারিকেল তেল কিছু অংশ তরল আছে, কিছু অংশ আবার কঠিন অবস্থায় আছে, তখন সেটা হলো প্লাজমা। এই ধরনের আরো অসংখ্য পদার্থ আছে। বরফের ক্ষেত্রে দেখা যায় কিছু অংশ গলে পানি হয়ে গেছে, আবার কিছু অংশ বরফ কঠিন অবস্থা আছে, তাহলে ওই অবস্থাকে বলবে প্লাজমা অবস্থা। মৌলিক পদার্থ সম্পর্কে জেনেছি। মৌলিক পদার্থের আবার ভাগ আছে। মৌলিক পদার্থকে আবার কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? মৌলিক পদার্থের মধ্যে কিছু আছে কি ধাতু, কিছু আছে অধাতু, আর কিছু হলো গ্যাসীয় বা বায়বীয়। মৌলিক পদার্থের মধ্যে আবার কি আছে? তিনটা ভাগ আছে। কিছু মৌলিক পদার্থ হলো ধাতু, কিছু হবে অধাতু, আর কিছু হবে গ্যাস। বেশিরভাগ ধাতু সাধারণ তাপমাত্রা ও চাপে কঠিন অবস্থায় থাকে। বেশিরভাগ ধাতু সাধারণ তাপমাত্রা ও চাপে কোন অবস্থায় রক্ষা করবে? কঠিন অবস্থায় থাকে। শুধু একটা ধাতু আছে ব্যতিক্রম, সেটা হলো কি পারদ বা মার্কারি। সেটা হলো সাধারণ তাপমাত্রা চাপে তরল ধাতু। অধিকাংশ ধাতু হবে কঠিন, শুধু ব্যতিক্রম হলো পারদ। পারদটা সাধারণ তাপমাত্রা চাপে তরল অবস্থায় থাকে। অধাতু মধ্যে তরল আছে, আবার কিছু বায়বীয় আছে। তবে একটা অধাতু আছে সেটা কঠিন, সেটা হলো কি কার্বন। সেটা সাধারণ তাপমাত্রা এবং চাপে, কার্বনটা সাধারণ তাপমাত্রা চাপে অধাতু হওয়া সত্ত্বেও সেটা কঠিন অবস্থায় পাওয়া যায়। আর যেগুলো গ্যাসীয় পদার্থ সেগুলো হলো কি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো সবগুলো গ্যাসীয় পদার্থ। মৌলিক পদার্থ বর্তমান পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা প্রায় 119টা। এর মধ্যে কিছু পড়বে ধাতুতে, কিছু অধাতু, আর কিছু গ্যাসীয় মৌল। আর 6টা মৌল আছে যেগুলো আমরা কি বলি নিষ্ক্রিয় গ্যাস। গ্যাসীয় মৌলের মধ্যে 6টাকে আবার ভাগ করে ফেলছে, সেটা হলো কি নিষ্ক্রিয় গ্যাস। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং কি এই 6টা হলো, রেডন হবে না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন। ঠিক আছে, রেডন সহ 6টা হলো কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আশা করি এগুলো তোমরা বুঝে ফেলছো।
মৌলিক পদার্থের মধ্যে 119টা মৌলিক পদার্থের মধ্যে 3টা ভাগ আছে, কিছু হলো ধাতু, কিছু হলো অধাতু, আর কিছু হলো গ্যাস। ধাতু কোনগুলো? শুরুতে বলেছি ভৌত অবস্থা হলো কি ধাতুগুলোর, শুরুতে বলেছি ধাতু সমূহের ভৌত অবস্থা হলো বেশিরভাগ ধাতু কঠিন অবস্থা রক্ষা করে। আর কিভাবে চিনবে ধাতুগুলো? যেগুলোর শেষে আম আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হলো ধাতু। আমরা কিছু ধাতুর নাম শিখি। সোডিয়াম একটা ধাতু, এটা প্রতীক কি? কোন প্রতীকে লিখবো? যোজনী কত হবে? পটাশিয়াম একটা ধাতু, এটা হলো যোজনী। ক্যালসিয়াম একটা ধাতু, এটা যোজনী। তোমরা কিন্তু এটা লিখো নাকি এইভাবে, এটা হবে না। সি তারপরে এর আগে কিছুক্ষণ আগে লিখছি কার্বন ডাইঅক্সাইড, এভাবে লিখছি। অনেকে কিন্তু এইভাবে লিখে, এটা ভুল, এটা শুদ্ধ। ক্যালসিয়াম লিখতে হবে কিভাবে? ক্যাপিটাল সি স্মল। এরপরটা হলো ম্যাগনেসিয়াম, ক্যাপিটাল এম স্মল জি, এটা ব্যালেন্সিং। এটা শেষে দিল অম্যান, তারপরে এটা কি ধাতু, জিঙ্ক, ব্যালেন্সিং 2। আয়রন এটা 2 হতে পারে, 3ও হতে পারে। এটা যখন 2 হবে, 2 হলে এটাকে বলবে কি ফেরাস। যখন ব্যালেন্সে 2 হবে তখন আগের নাম হয়ে যাবে ফেরাস। 3 হলে আয়রনের মধ্যে 2টা আছে, একটা হলো ফেরাস আর একটা হলো ফেরিক। অনুরূপভাবে কপার, কপার সি দিয়ে স্মল ইউ, এটা 1ও বলতে পারে 2ও হতে পারে। 1 হলে তার নাম হবে কি কিউপ্রাস, 2 হলে এর নাম হবে কিউপ্রিক। কপারও 2টা আছে, ব্যালেন্সের উপর ভিত্তি করে তাদের নাম হবে। কপারের যোজনী 1 2, কপারের যোজনী যখন 1 তখন বলবে কিউপ্রাস, কপারের যোজনী 2 হলে কিউপ্রিক। আয়রনের যোজনী যখন 2 হবে ফেরাস, 3 হলে ফেরিক। মার্কারি বা পারদ এইচ জি, এখানেও 1 আছে, 2 আছে। 1 হলে কি বলবে মার্ক কিউ রাস, 2 হলে মার্ক কিউ রিক। মার্কারিও 1 2। এরপর আছে সিলভার, এ জি, ব্যালেন্সিং। এরপরটা হলো
অ্যালুমিনিয়াম, ভ্যালেন্সি 3। এভাবে আরো অসংখ্য ধাতু আছে, আপাতত তোমাদের এগুলো জানলে চলবে। অ্যালুমিনিয়াম Al, এটা হলো 3 জনীয়। এখন কিছু অধাতুর নাম শিখব। প্রথম এটা হলো কি কার্বন, সি। এটা কত হতে পারে? যদি 2 হতে পারে, 4 হতে পারে। অক্সিজেন, এটা সময় হাইড্রোজেন, যদিও এগুলোকে আমরা দেশীয় মৌল বলতেছি। তারপরে এগুলো কোন অংশে চলে আসবে? পদার্থ অংশে। আরেকটা হলো কি সালফার, যদি 2, 4, 6। আরেকটা হলো নাইট্রোজেন, প্রতীক 1, 3, 5। আরেকটা হলো কি ফসফরাস, তো 1, 3, 5, তাতে 3, 5 হয় 6। ফসফরাস হবে কি যোজনী 3, 5। কার্বন প্রতীক হলো সি, যোজনী 2, 4। অক্সিজেন প্রতীক ও, যোজনী 2। হাইড্রোজেন প্রতীক এস, যোজনী 1। সালফার এস, যোজনী 2, 4, 6। নাইট্রোজেন প্রতীক হলো এন, 1, 3, 5। ফসফরাস 3, 3, 5। আরো অসংখ্য অধাতু আছে, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর একটা হলো কি ক্লোরিন, ক্লোরিন যদি লিখি সি, ভ্যালেন্সি ক্লোরিন ভ্যালেন্সি ব্রোমিন সেকেন্ড স্মল আর ভ্যালেন্সি। আরেকটা হলো আয়োডিন, ভ্যালেন্সি। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজন তোমাদের, শুধু ওই অধাতু এবং ধাতুগুলো আমি এখানে লিখে দিচ্ছি। আমরা ধাতু এবং অধাতু নাম এবং প্রতীক যোজনী এগুলো শিখে ফেলছি। কিছু ধাতুর নাম জানছি, কিছু অধাতুর নাম, আর তাদের প্রতীক আর যোজনী জানছি। এ পর্যায়ে কিছু মূলক এবং যৌগমূলক, কিছু মূলকের নাম দেবো এবং কিছু যৌগমূলকের নাম দেবো।
এর আগে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা করবে। একটা হলো কি, প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, যোজনী কাকে বলে, মূলক কি। 5 নাম্বার হলো যোগমূলক। 6 নাম্বার হলো ধনাত্মক ও ঋণাত্মক যোগ মূলকের নাম। অঙ্ককে 5টা, ধনাত্মক পাবে 2টা, ঋণাত্মক 5টা। এগুলো তোমাদের কাজ। প্রতীক হলো কি, একটা মূলকে যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতেছে সেটা হলো প্রতীক। যেমন ক্লোরিন, প্রতীক হলো Cl। মূলের নামের সংক্ষিপ্ত যে রূপ সেটাকে বলবে প্রতীক। তাহলে এগুলো তোমরা সংখ্যাগুলো সুন্দর করে নোট করে ফেলবে। সংকেত হবে কি, এটার মধ্যে মৌলিক এবং যৌগিক অণুগুলোর যে সংযুক্ত রূপ। যেমন এটা হলো অক্সিজেনের একটা অণু, অক্সিজেনের একটা অণুকে যদি সংযুক্ত রূপে লিখি সেটা হয়ে যাবে সংকেত। কার্বন ডাইঅক্সাইডের একটা অণুকে আমি লিখতেছি সংকেতে, তখন সেটা হয়ে যাবে কি সংকেত। আর যোজনী হবে কোনটা, যোজনী হবে একটা পরমাণু সর্ববয়স স্তরে অষ্টক পূরণের জন্য যতগুলি ইলেকট্রন প্রয়োজন, অষ্টক পূর্ণ করে যতগুলি ইলেকট্রন বেশি আছে সেটাই ওই মূলের যোজনী। এছাড়াও যোজনীর আরো অনেকগুলো সংজ্ঞা আছে। একটি মোল আরেকটি মোলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য সেটাও তার যোজনী। তোমরা যে কোনো একটা সংজ্ঞা সুন্দর করে লিখলে হবে। এখন আসল মূলক, এখানে এগুলো লিখছি সবগুলো ধাতু এবং অধাতু, সবগুলো হলো কি মৌলিক পদার্থ। সব ধাতু এবং অধাতু এগুলো হলো কি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের যখন আয়নিত অবস্থা হবে অর্থাৎ চার্জিত যখন হবে, কোনো কোনো মৌলিক পদার্থ ইলেকট্রন দান করবে। যেমন ধাতুগুলো, যেমন সোডিয়াম একটা ধাতু, সেটা ইলেকট্রন যখন দান করে তখন কি হয়ে যায়, আয়ন হয়ে যায়। তখন আমরা এটাকে কি বলি, মূলক বলি। ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হয়ে যাবে, Cl মাইনাস হয়ে যায়, তখন এটা একটা মূলক। তখন ক্লোরিনকে আমরা বলি ক্লোরাইড। অনুরূপভাবে ব্রোমিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন হয়ে যাবে কি ব্রোমাইড। তাহলে মূলক উৎস, মূলকগুলো হলো কি মূলগুলোর আয়নিত অবস্থা। আর যখন একাধিক পরমাণু বা পরমাণু গুচ্ছ, একাধিক পরমাণু বা পরমাণু গুচ্ছ মিলে যখন একটা অণু নিয়ে কাজ করবে তখন সেটাকে বলবে কি যৌগমূলক। যেমন সালফেট, একটা বলেছে কি সালফেট, এটা একটা যৌগমূলক। এটা কিভাবে লিখবো, SO4। সালফেট একটা কি যৌগমূলক। সালফাইড একটা যৌগমূলক, যেগুলো ব্যালেন্সে আছে। এটা ব্যালেন্সে হলো 2, এটা ব্যালেন্সে
সালফেট সালফাইড যদি এভাবে লিখি জি বা ড দিয়ে সালফেট সালফাইড টি এটা তখন এটা হয়ে যাবে শুধু এটা ব্যালেন্সিও তখন এটা হয়ে গেল মূলক এগুলো যৌগমূলক এটা হলো কি যৌগমূলক আর এটা হলো কি শুধু মূলক আর মূলকের মধ্যে শুধু একটা কি থাকবে অনুরূপভাবে ফসফেট PO4 ফসফাইড PO3 ব্যালেন্সিং 3 যদি ফসফাইড বলি ড দিয়ে তাহলে পি আশা করি বুঝছো এটা হয়ে যাবে মূলক বাকিগুলো সব যৌগমূলক আর এখানে একটা মাত্র কি আছে মৌলিক পদার্থ আছে সেটা আণবিক অবস্থায় আছে এজন্য এটা হলো মূলক আর এখানে একাধিক পরমাণু সমন্বয় সেজন্য এগুলো যৌগমূলক এটা হলো কি যৌগমূলক এটা যৌগমূলক আর এটা হলো মূলক অনুরূপভাবে ফসফেট যৌগমূলক ফসফাইড যৌগমূলক আর ফসফাইড যখন ডি হয়ে যাবে তখন মূলক হয়ে যাবে আবার ক্লোরিন পরমাণু ছিল যখন আয়নিত হলো ক্লোরাইড এটাও তখন মূলক ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড এগুলো সবগুলো মূলক এ পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের ধাতু অধাতু মূলক এবং যৌগমূলকের নাম শিখলাম আমি শুধু একটা সংখ্যা বলে দিচ্ছি আণবিক সংখ্যা কিভাবে করতে হয় তারপর ক্লাস শেষ করব লবণ সোডিয়াম সালফেট আমাকে লিখতে বলছে সোডিয়াম সালফেট তাহলে সোডিয়ামের প্রতীক জানা আছে সালফেট ঠিক আছে এটার ব্যালেন্সিং 2 জায়গায় কাজ আছে সোডিয়ামের কাছে আর সোডিয়ামের এক জায়গায় কাজ আছে সালফেটের কাছে তাহলে কি হবে সোডিয়াম সালফেট অনুরূপভাবে তোমরা ক্যালসিয়াম সালফেট করতে পারবে না ক্যালসিয়াম সালফেট কিভাবে লিখবে ক্যালসিয়ামের প্রতীক Ca সালফেট SO4 ক্যালসিয়ামের ব্যালেন্সিং 2 যাবে সালফেটের কাছে সালফেটের 2 যাবে ক্যালসিয়ামের কাছে তাহলে কি হয়ে যাবে এটা ক্যালসিয়াম সালফেট শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে বিভিন্ন যৌগের আণবিক সংকেতগুলো করতে পারবে সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট জিঙ্ক সালফেট ফেরাস সালফেট ফেরিক সালফেট তোমরা এভাবে বিভিন্ন আণবিক সংকেতগুলো এর মাধ্যমে করার চেষ্টা করো আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো এবং এগুলো বারবার অনুশীলন করতে হবে আজকে মতো ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাঙ্কস অফ অল বেস্ট অফ লাক ওভার Huh?